নমস্কার। বেঙ্গল ফিল্ম আর্কাইভের অনুষ্ঠান সিনেমা খাতা হলদে পাতা নিয়ে আবার ফিরে এলাম। আমি সৌম্য। আচ্ছা, আজ মহানায়ককে নিয়ে একটি লেখা পড়ে শোনাই। ওকে নিয়ে তো কম লেখালেখি হয়নি, এবং আপনারাও নিশ্চয়ই এতদিনে ওর সম্বন্ধে অনেক লেখা পড়ে ফেলেছেন। কিন্তু ওর নায়ক পর্ব থাকতে থাকতে ওকে নিয়ে তখনকার দিনের পত্রপত্রিকায় কী ধরনের লেখা বেরোতো তার উদাহরণ হচ্ছে এই লেখাটি। শিরোনামে আপন প্রিয় উত্তম কুমার, লেখক কবিতা সিংহ, এবং এটা বেরিয়েছিল প্রসাদ পত্রিকার 1968 সালের শ্রাবণ সংখ্যায়। যখন উত্তম কুমার নামক যুবা পুরুষটি বাংলা ছবির জগতে স্কোরের পর স্কোর করে চলেছেন, তখন ব্যক্তিগত কারণে আমি সিনেমা দেখতাম না। তথাপি তার মুখ আমার মুখস্থ হতে দেরি হয়। তার কারণ সিনেমা হলে, রাস্তায় তাঁর 6 লাভ পোস্টার, এবং সিনেমা পত্রিকায় তাঁর বিষয়ে উদার হস্ত কাভারেজ। উত্তম কুমারকে তখন মাথার সামনে পুষতে হতো চুলের একটি নাতিবৃহৎ সিঙারা, মুখে মাখতে হতো মেকআপের ভারী প্রলেপ, স্যাটিন ও ট্যাফেটার অদ্ভুত কাঠের পাঞ্জাবিও চড়াতে হতো তাকে, এবং চাঁদ, ফুল, লতা পাতা ও আলিঙ্গনের মধ্যে চিত্র তারকাদের রেখে ছবি তুলতে হতো তাকে। উত্তম কুমার তখন ছিলেন যাকে বলে রমণীমোহন নটবর নায়ক, যে নায়ক দর্শকদের চাহিদা মেটানোর জন্য সমস্ত রকম অসাধ্য সাধন করতে প্রস্তুত থাকবেন, এবং যার জন্য প্রত্যেক ছবির অন্তিম দৃশ্যে রাখতে হবে এক 5 মিনিট স্থায়ী সুদৃশ্য আলিঙ্গনের অস্থির চিত্র। মূলত উত্তম কুমার বাংলা চলচ্চিত্রে এসে যার অভাব পূরণ করেছিলেন তিনি হলেন ধীরাজ ভট্টাচার্য। দুর্গাদাস, প্রমথেশ আর দেবী মুখার্জির যে তীক্ষ্ণ, শানিত, বুদ্ধিদীপ্ত, পরিশীলিত ব্যাপার মনে আসে, উত্তম তার ধারে কাছেও পৌঁছতে পারেননি। তাই উত্তম কুমারকে নিয়ে তখন যে সমস্ত উচ্ছ্বাস শুরু হয়েছিল, 15-16 বছর পরে যা যা মন্তব্য শুনেছি তার দু একটি পুনরুদ্ধার করি। এই মন্তব্যগুলিতে যেমন উত্তম বিরোধিতা, তেমন উত্তম প্রিয়তার সুস্পষ্ট বাড়াবাড়ি প্রকাশ পেয়েছে। যেমন, জনৈক বয়স্থা কন্যাবর্গের প্রাক্তন ব্যারিস্টার পিতার মতে, উত্তম কুমারকে কি যে তোরা ভালো বলিস, একটা অনার্যের মতো চেহারা, মঙ্গোলিয়ান মুখ, গ্রিক সভ্যতার চিহ্ন নেই। জনৈক সমাজ সংস্কারক পাড়ার দাদার মতে, পাড়ার ছোঁড়াগুলো দিন দিন যেন সব আস্তে আস্তে উত্তম কুমার হয়ে যাচ্ছে, কিছুতেই ঠেকানো যাচ্ছে না। 4 বছরের বালিকার মতে, আমার পুতুলের নাম দিয়েছি উত্তম কুমার। ভালো নাম, তাই না? ফার্স্ট ইয়ারে কিশোরীদের মতে, আজ দুপুরে লুকিয়ে ফোন করেছিলাম, যা ভালো ভয়েস না। কয়েকজন রকিস্টের মুখে, রিলিজের দিনই যদি না রাজাকে দেখলাম দাদা, লাইফটাই তো বৃথা চলে গেল। কয়েকজন ইন্টেলেকচুয়াল কফি হাউস ছোকরার মতে, এলোমেলো করে দে মাল, লুটে পুটে খাই। শালা সাহিত্যের হলো সমরেশ বসু, মিউজিকে চিন্ময় চাটুর্যে, আর সিনেমায় উত্তম কুমার। দেশের কি হলো বলতো? কয়েকজন বয়স্কা সূচিবায়ুগ্রস্ত অফিস যাত্রিনীর মতে, উত্তম কুমার থাকলে তো ছবি দেখাই যায় না, আমার ন্যাকা ন্যাকা না। এহেন বহু বিতর্কিত উত্তম কুমার বিষয়ে জনমতের তালিকা দীর্ঘ করব না। পাঠকেরা হয়তো আরও উত্তম উত্তম মন্তব্যের খোঁজ রাখেন। এখন পেশ করব এত সব কথার পরও উত্তম কুমার বিষয়ে জনমনের স্বাভাবিক অভিব্যক্তি। সেও প্রায় বছর 10 আগেকার কথাই হবে। কলকাতার কোনো এক চিত্রগৃহের এক জমজমাট জলসায় গিয়েছিলাম আমি। কলকাতার সমস্ত নামজাদা গায়ক, গায়িকা এবং হাস্যাভিনেতারা উপস্থিত ছিলেন সেখানে। সম্ভবত গান গাইছিলেন অধুনাকালের এক সুবিখ্যাত গায়িকা, যিনি তখনও যথেষ্টই স্বনামধন্য। হঠাৎ জনসমুদ্রে যেন জোয়ার উঠল। বাইরে পুলিশের লাঠিচার্জ চলছে সমানে। উত্তম দর্শনার্থীরা উদ্বেল হয়ে উঠে আছে আনন্দে। বিশ্বাস করুন, স্টেজে গায়িকাকে থামাতে হলো তার গান, এবং স্টেজের কাছাকাছি ছিলাম বলেই শুনলাম কোনো এক প্রসিদ্ধ হাস্যাভিনেতার মন্তব্য, রমলা, ধরুন নামটা এই, এবং দেখলাম
মিডল প্যাসেজের কার্পেট মারিয়ে মারিয়ে সাদা আদ্দির পাঞ্জাবি আর লুটোনো কোঁচা সামলাতে সামলাতে যে নেহাতি বাঙালি প্রসন্নমুখ যুবকটি আসছেন তিনিই উত্তম কুমার। এবং আবার বলছি, বিশ্বাস করুন, তারপরে এই প্রেক্ষাগৃহের স্টেজের দিকে আর কেউ তাকালো না। কি যে ঘটে যেতে থাকলো তা কেউ লক্ষ্যও করল না। আর গুনগুন গুঞ্জরণে সমস্ত আসরটি যেন একটা অতিকায় মৌচাক হয়ে গেল। এবং নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হলো যখন দেখলাম কেবল কিশোরী আর তরুণী শুধু নন, ভারে ভারে ভারী দেহধারী মহিলারাও, যাদের বয়স 40 ঊর্ধ্বে, এবং তাঁরাও যারা ঘোমটা টানেন, সাধারণভাবে শাড়ি পরেন, ঠোঁটে রং দেন না, সিঁথিতে চওড়া সিঁদুর, হাতে শাখা, এবং নেহাতি আপনার আমার মায়েদের মতো, বা উত্তম কুমারেরই মায়ের মতো হয়তো, তাঁরাও অটোগ্রাফ নিতে আসছেন। তখনই আমার খটকা লাগলো, প্রশ্ন জাগলো, কিন্তু এরা কেন? কারণ আমার কাছে তখন তিনি ছিলেন যৌন আবেদন সম্বলিত এক মুগ্ধকর চারু দত্ত মাত্র। এবং তিনি আমার সেই ধারণা সম্পূর্ণ ভেঙে দেন যখন প্রথম তার বসু পরিবার ছবিটি দেখি। বসু পরিবারে উত্তম কুমারের মেকআপ তো ছিলই না, উপরন্তু উত্তম কুমার ওই ছবিটিতে রোমান্টিক নায়ক পর্যন্ত সাজেন। উত্তম কুমারকে অসাধারণ পুরুষ এবং নায়ক মনে হয়েছে এই কারণে যে তার মধ্যে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে আমি কখনো কোনো সূচিবায়ু দেখিনি। তিনি কখনো তাকে যা বলা হয় ম্যাটিনি আইডল সেই ধরনের ভূমিকার মধ্যে আবদ্ধ রাখতে চান। লক্ষ্য করেছি তিনি নায়ক হয়েও নেমেছেন ভিলেন চরিত্রে। কুহক অ্যান্টি রোম্যান্টিক ভূমিকাতেও তাঁর কোনো অনীহা দেখিনি। খোকাবাবুর প্রত্যাবর্তন, নতুন নায়কের অনুকূলে ক্ষুদ্র পার্শ্ব চরিত্রে নামতেও মায়ামৃগ তিনি দ্বিধাবোধ করেন। একমাত্র উত্তম কুমার ছাড়া বহু বিচিত্র মানব চরিত্রের রূপ ফুটিয়ে তোলার মতো নায়ক বাংলা চিত্র জগতে আর কাউকে দেখি। উত্তম কুমারের অভিনয়ে যে অবলীলাক্রম, যে সহজতা রয়েছে, তা যেন খুব গুণী শিল্পীর কণ্ঠের গানের মতো। তারা থেকে উদারা মুদারায় যা স্বচ্ছন্দ গতি, না নায়ক নয়, চিড়িয়াখানাও নয়, হারানো সুর ইত্যাদি ছবিতেও নয়। উত্তম কুমারের সূক্ষ্ম অভিনয় প্রতিভার স্বাক্ষর পেয়েছি ভ্রান্তি বিলাস, তাঁর দ্বৈত ভূমিকায়। বিবাহিত ও অবিবাহিত দুটি অবিকল দর্শন যুবার সূক্ষ্ম তফাৎ যে কিভাবে তিনি ফুটিয়ে তুলেছেন তা সত্যিই অচিন্তনীয়। উত্তম কুমার যখন বাংলা চলচ্চিত্র জগতে পদার্পণ করেছিলেন তখন তিনি ছিলেন ধীরাজ ভট্টাচার্যের উত্তরসূরি। না, কিছুতেই তাকে দুর্গাদাস, প্রমথেশ বড়ুয়া, এমনকি দেবী মুখার্জির ব্যক্তিত্বের কাছাকাছিও বলা যায়। আজ সাধনায়, পরিশ্রমে এবং অলোক সামান্য প্রতিভায় তিনি যে নতুন ধারার প্রবর্তন করেছেন তাকে একমাত্র উত্তম কুমারের ধারাই বলা যায়। উত্তম কুমার আজ আর কারো সঙ্গেই তুলনীয় নন, কারো উত্তরসূরিও নন। তিনি আপন স্বরূপে আপনই ধনী। একসময় যখন এক ইংরেজি সিনেমার কাগজে রিপোর্টারি করতাম, উত্তম কুমার ব্যক্তিটির সঙ্গে তখন পরিচয় ঘটেছিল। মনে আছে, তার পারিবারিক জীবনের কয়েকটি ছবি তুলে একটা ফিচার করেছিলাম। তার নাম দিয়েছিলাম ওয়াই সো মাচ অফ উত্তম কুমার। উত্তম কুমার যখন ম্যাসাজিস্টের কাছে মাসাজ নিচ্ছিলেন, মনে আছে তখন নিচের ঘরে খানিকক্ষণ বসে থাকতে হয়েছিল আমার। সে সময় গৌরী দেবীর সঙ্গে আমার আলাপ হয় এবং তখনই লক্ষ্য করেছিলাম সার বসে আছেন চলচ্চিত্র জগতের অবহেলিত, বৃদ্ধ, অসুস্থ, ভগ্নস্বাস্থ্য পার্শ্ব চরিত্ররা। লক্ষ্য করেছিলাম তাদের অর্থ সাহায্য করা হচ্ছে। উত্তম কুমারের স্ত্রী তার অমায়িক ব্যবহার, তিনি সাধারণ আর 5 জন বাঙালি ভদ্রলোকের মতোই সহজভাবে আলাপ করতে পারেন। এটা তার পরিবেশে খুব সহজ নয়। কোনো রকম কৃত্রিমতা, অহমিকা এবং ঔদ্ধত্য নেই বলেই সেদিন উত্তম কুমারের সঙ্গে সাক্ষাৎ করে অনেক অন্তরঙ্গ কথা তুলে নেওয়া সম্ভবপর হয়েছে। উত্তম কুমার সম্বন্ধে আজ বাংলাদেশের দৃষ্টিভঙ্গির বদল ঘটেছে। আজ লাবণ্য,
সতেজতা দীপ্তির প্রতীক হলেন উত্তম কুমার। যারা তাকে তাচ্ছিল্য করতেন, আজ তাঁরা লজ্জাহীনভাবে নিজেদের পুরনো বোধকে অস্বীকার করেন। যারা বলতেন উত্তম কুমার সেক্স অ্যাপিল সর্বস্ব, তাঁরা আজ আত্মসংশোধন করেন। এবং আজ আর উত্তম কুমারকে নিয়ে যতটা না উচ্ছ্বাস দেখা যায়, তার চেয়ে বেশি দেখা যায় শ্রদ্ধা। বাঙালির ঐতিহ্যের সঙ্গে তিনি আজ যুক্ত হয়ে গেছেন। বাঙালির ভালোবাসার জগতে যে প্রিয় মূর্তিগুলো আছে, তিনি তাদেরই পাশে আজ সমাসীন। ব্যক্তি উত্তম কুমার এবং অভিনেতা উত্তম কুমার, এই দুটি সত্তাতেই তিনি যে উদারতা, সহজতা ও অন্তরঙ্গতার পরিচয় দিয়েছেন, তাতেই তিনি আজ সারা বাংলাদেশের আপন প্রিয়। উত্তম কুমারের সঙ্গে কবিতা সিংহের একটি লম্বা সাক্ষাৎকার বেরিয়েছিল আনন্দলোক পত্রিকা। সেটা বহু পঠিত, তাই কবিতা সিংহের এই তুলনায় স্বল্প চর্চিত লেখাটি আমরা নিয়ে এলাম। মহিলা সাংবাদিক সেই যুগে আমাদের ম্যাটিনি আইডলকে কি চোখে দেখতেন, তার নিরিখের লেখাটি আমাদের বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হলো। কবি কবিতা সিংহকে তো আপনারা অনেকেই পড়েছেন, সাংবাদিক কবিতা সিংহকে এই সুযোগে একটু স্মরণ করে নিলাম। আজ আসি, আবার ফিরে আসবো এরম কোনো একটা লেখা নিয়ে। আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানাবেন। আর বেঙ্গল ফিল্ম আর্কাইভের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। Thank you.